নামে আপনারা অনেকে চিনবেন তাকে। আমার রঞ্জিত দা, সদ্য রঞ্জিত বসু। রঞ্জিত দা দীর্ঘ সময়ে আমাদের স্কুল শিক্ষা কমিশনের উনি চেয়ারম্যান ছিলেন। তা রঞ্জিত দা আমার সহকর্মী ছিলেন, আমার থেকে একটু বড়। তা আমি বললাম যে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল, কি দেওয়া যাবে। তা আমি 3 খণ্ডে বঙ্কিমের রচনা সমগ্র নিয়ে যাচ্ছি। রণজিৎ দা আমাকে বললেন, আধুনিকাকে বঙ্কিম, এই নিয়ে রণজিৎ দার সাথে আমার এক প্রস্থ বেশ তর্ক বেঁধে গেল যে আধুনিকাকে বঙ্কিম উপহার দেওয়া যায় কি। আমি কথাটা বলছি এই জন্যে, 1838 সালে যে মানুষটার জন্ম, 1894 সালে যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তাকে আমরা আমাদের বিচারধারায় কোন যুগের প্রতিনিধি হিসাবে চিনি। সময়টা মনে রাখতে হয়। যে কোনো মনীষীকে বিচার করতে গেলে তার স্থান কালের প্রেক্ষিতে বিচার করতে হয়। বঙ্কিম তার বাইরে নয়। অতএব সেই অর্থে আধুনিক কাল ঠিক কবে থেকে শুরু হয়েছে, পণ্ডিতদের মধ্যে অনেক ঝগড়া আছে, আমি জানি। কিন্তু আধুনিক যুগের উষা লগ্নে একটা বাচ্চার গায়ে যেমন জন্ম দাগ লেগে থাকে মাতৃগর্ভে, তেমনি একটা নতুন কাল তার সঙ্গে জড়িয়ে থাকে পুরনো কালের নানা ধরনের রেশ। নতুন একটা যুগে এসে অনেক সংশ্লেষ তৈরি হয়, অনেক টানাপোড়েন তৈরি হয়, অনেক দ্বন্দ্ব তৈরি হয়। সূচনায় সভাপতি বলছিলেন, বঙ্কিমের কোনটা আমরা নেব, কোনটা নেব না। বঙ্কিমকে কি আমরা একটা সরল রেখায় বিচার করব, নাকি বঙ্কিমের মধ্যে যে দ্বন্দ্ব, যে সংঘাত, যে টানাপোড়েন, তার নিরিখে আমরা বঙ্কিমকে দেখব? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আমার এটা লাগতো না, আমি হাতে করে নিয়ে আসলাম তো শুধু এর শিরোনামটা দেখাতে, আর একটা উক্তি যেটা আমি পরে আসবো। খুব ভালো সময় আছে। আমার এই লেখার শিরোনাম আমি দিয়েছি কালজয়ী বঙ্কিম। কালজয়ী বঙ্কিম অর্থাৎ যাকে কোনো একটা কালের বলে চিহ্নিত করা যাবে না। আজ 186 বছর পরে আমরা তাকে স্মরণ করছি। তার সার্থকতাটা এখানে যে বঙ্কিম এতদিন পরেও আমাদের চেতনার জায়গা থেকে তিনি কিন্তু ফুরিয়ে যাননি। তিনি আজও আমাদের সামনে সমানভাবে প্রাসঙ্গিক। এইটা হচ্ছে আমার প্রথম নিবেদন আজকে এই গুণীজনের কথা। আমি দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, তাহলে বঙ্কিমকে আমরা কেমন ভাবে দেখব, বঙ্কিমকে আমরা কেমন ভাবে পড়ব। বঙ্কিমকে দেখার মধ্যেই বা পড়ার মধ্যে নিজের দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা যদি না রাখা যায়, তাহলে খাদে পা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই নিজের চেতনাকে শানিত করতে হয়। বঙ্কিমের চেতনাকে যদি আমাদের বুঝতে হয়, বা তাকে যদি আমাদের সেই মাপে যদি আমাদেরকে ঠিক মাপতে হয় বা অনুধাবন করতে হয়, তাহলে আমাদের সেই জায়গা থেকে আসতে হবে। এই প্রবণতাটা খুব পুরনো নয়। আমার যতটুকু সামান্য পড়াশোনা, তাতে আমি আপনাদেরকে বলবো একটা ছোট্ট বইয়ের কথা, যে বইটা যেন আমাদের চাবুক মেরে নতুনভাবে বঙ্কিমকে দেখতে প্রেরণা জুগিয়েছে। অরবিন্দ পোদ্দারের লেখা বঙ্কিম মানস। এই যে ছোট্ট বইটির মধ্যে তিনি আমাদের দেখানোর চেষ্টা করেছেন যে কোনটা আসল পরিচয় বঙ্কিম। অনেকগুলো পরিচয়
আমার একটি বাক্যবন্ধে আমি বলি, বঙ্কিমকে আমাদের দেখতে হয় একটি বহুমাত্রিক প্রতিভা, মাল্টি ডাইমেনশনাল পার্সোনালিটি। এই বহু মাত্রাগুলো কোথায় জানতে গেলে খুব সংক্ষেপে হলেও বঙ্কিমের জীবনের কয়েকটা পর্ব আমাকে চিহ্নিত করে দিতে হয়। ভয় নেই, আমি বেশি সময় নেব না আপনাদের। প্রথম কথা হচ্ছে বঙ্কিমের সাহিত্য। একদম ভালো বাংলার ছাত্র ছিলেন না। কবিতা দিয়ে লেখা শুরু করেছিলেন না গল্প উপন্যাস দিয়ে নয়। কবিতাগুলো পড়া গেলেও গদ্যগুলো পড়া যেত না, খারাপ শব্দ বলছি, অপাঠ্য। তাই ছাত্র জীবনে ওইসব লেখালেখি সব বান্ডিল বেঁধে শিখে তুলে দিলেন। বাংলা ভাষা চর্চা আর তিনি করবেন না, তিনি ইংরাজি নিয়ে চর্চা শুরু করলেন। রাজমোহন ওয়াইফ তার প্রথম বিখ্যাত লেখা প্রকাশ হল। রাজমোহন ওয়াইফের সাফল্যে 1 বছরের মধ্যে মিরাকেল ঘটে গেল। দুর্গেশ নন্দিনীর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি, একের পর এক। তো 14টা বা মতান্তরে 15টা তিনি লিখে ফেললেন। আমি তার সালতামামি করতে চাইছি না, আমার এই লেখার মধ্যে রয়েছে। পরপর তার লেখাগুলো আমাদের সামনে আসতে লাগলো এবং তার মধ্যে দিয়ে আমরা বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে বঙ্কিমকে আমরা আবিষ্কার করে থাকি। সাময়িক পত্রের জগতে তিনি যেন এক বিপ্লব ঘটিয়ে দিলেন তার বঙ্গ দর্শনের মধ্যে দিয়ে। বঙ্কিমের যে পরিচয়টা আমাদের কাছে অধরা, আমি সেটাই বলি, প্রবন্ধকার বঙ্কিম। বঙ্গদর্শনের পাতায় যে শতাধিক প্রবন্ধ তার প্রকাশিত হয়েছে, সেই প্রবন্ধের খোঁজ আমরা রাখি না। আমার ব্যক্তিগত বিচারে মনে হয়েছে যে বঙ্কিমের সর্বশ্রেষ্ঠ পরিচয় বিধৃত রয়েছে তার প্রবন্ধ সাহিত্যের মধ্যে। বঙ্কিমকে যদি চিনতে হয়, বঙ্কিমকে যদি বুঝতে হয়, তাহলে আমাদের অবগাহন করতে হবে তার প্রবন্ধ সাহিত্যের গভীর। আমি নিশ্চয়ই বঙ্কিমের জাতীয়তাবাদী অভিজ্ঞানের কথাটাই দ্বিতীয় বলতে পারতাম, আমার দ্বিতীয় সেটাই বলা উচিত ছিল, কিন্তু আমি ওটাকে একটু পিছিয়ে রাখতে চাইছি। নিশ্চয়ই ভারতীয় জাতীয়তাবাদের আদি পুরুষ হিসাবে বঙ্কিমকে আমরা চিনি। তার আনন্দ মঠের প্রেরণার কথা আমরা জানি। তার বন্দে মাতরম আমাদের স্বাধীনতা সংগ্রামের যে ওয়ার ক্রাই ছিল, রণধ্বনি ছিল, এটা আমরা জানি। অতএব এই কথাগুলো প্রথমে আসতে হয়, কিন্তু আমি প্রবন্ধ সাহিত্যের উপর বেশি জোর দিতে চাই এবং সেই প্রবন্ধ সাহিত্যের গভীরে না গিয়ে আমি অনুরোধ করব, যদি সম্ভব হয়, 2টো লেখা, বঙ্কিমের 2টো লেখা। নিশ্চয়ই কমলাকান্তের দপ্তরের কথা এখানে বলা হয়েছে, ক্ষুদিরাম গুড়ের জীবন চরিতের কথা ঘুরে ফিরে আসে, নানা লেখার কথা আসে, কিন্তু আমি 2টো লেখার কথা বলব। একটা হচ্ছে বঙ্গদেশের কৃষক, আর একটা হচ্ছে সংগ্রাম। এই 2টো লেখা যে না পড়েছে, আমার সীমাবদ্ধ বিচারে বঙ্কিম সম্পর্কে তার জ্ঞান অসম্পূর্ণ, বঙ্কিম সম্পর্কে তার মূল্যায়ন ভিত্তিহীন। তা এই 2টো লেখা পড়তে গেলে, বুঝতে গেলে আবার তার কর্মজীবনে ফিরে যেতে হয়। আমার এক মাস্টারমশাই আজ আর বেঁচে নেই, তিনি, আমি বহরমপুর কেএন কলেজে ছাত্র ছিলাম, মুর্শিদাবাদ জেলার উপর তার বিশিষ্ট গবেষণা। ঘটনাচক্রে বলি, বঙ্কিমের কার্যকালের একটা সময় তো বহরমপুরে গেছে, আমি দুটোকে মেলাতে চাইছি। কোথায় পেলেন বঙ্কিম হাসিম শেখ আর রামা কৈবর্তকে? হাসিম শেখ আর রামা কৈবর্তকে তিনি কোথায় খুঁজে পেলেন? বাংলার কৃষককে। এদের মধ্যেই তো বঙ্কিম আইডেন্টিফাই করলেন
চিহ্নিত করলেন, তাদের জীবনের যে দারিদ্র, তাদের জীবনের যে হাহাকার, সেটা ফুটে উঠেছিল বঙ্কিমের কলমে। সেখান থেকে উৎসারিত হয়েছিল তার সর্বাধিক আলোচিত প্রবন্ধ সাম্য। দুটো জায়গা নিয়ে একটু গোলমাল ছিল। সে গোলমালটা কর্মক্ষেত্রে তিনি স্বচ্ছন্দ হতে পারেননি, কারণ তার এই দুটি লেখা শাসকের পছন্দ হয়নি। তার জন্য তাকে নানা সময়ে আপোষ করতে হয়েছে। সেই আপোষে সাম্যকে পরে ছাপাতেও তিনি অস্বীকার করেন। দ্বিধাদ্বন্দ্বের কথা বলছিলাম, কিন্তু ঢিল তো ছুড়ে দিয়েছেন বঙ্কিম। সে ঢিল তো সারা জীবনে আর ফেরাতে পারেনি। বঙ্কিমের আসল পরিচয়টা সেখানেই কিন্তু বিধৃত হয়ে গেছে। এইটা আমাদের একটুখানি হলেও বোধ করি মনে রাখা দরকার। বাংলা সাহিত্যে যারা একটু গভীরভাবে চর্চা করেন তারা বলতে পারবেন, আমি সাহিত্যের ছাত্র নই, আমি মূলত সমাজ বিজ্ঞানের ছাত্র, কিন্তু আমি খুব জোর দিয়ে বলছি, বাংলাতে সমাজতত্ত্ববিদ হিসেবে সাধারণভাবে চিহ্নিত করা হয়ে থাকে ভূদেব মুখোপাধ্যায়। ভূদেব মুখোপাধ্যায়কে বলা হয়ে থাকে তিনি বাংলার প্রথম সমাজতত্ত্ববিদ। কিন্তু ভিন্ন মতের ডায়েরি উল্টে পাল্টে আমি এ কথা আপনাদের সামনে বলতে পারি বিতর্ক উস্কে দিয়ে ভূদেব মুখোপাধ্যায়কে প্রণাম জানিয়ে বঙ্কিমচন্দ্রই হচ্ছেন বাংলার প্রথম সমাজতত্ত্ববিদ। নিশ্চয়ই ভূদেব মুখোপাধ্যায়ের কৃতিত্বকে আমি ছোট করব না। তাহলে এই জায়গা থেকে আমরা যেটা বলতে চাইছি যে বঙ্কিমচন্দ্রের যে অবদান, এই অবদানকে আমরা যেমন সাহিত্য সম্রাট হিসেবে যেমন মূল্যায়ন করব, যেমন আমরা মূল্যায়ন করব তার জাতীয়তাবাদী চেতনার নিরিখে, তেমনি আমাদের তার মূল্যায়ন করতে হবে তার সমাজ লগ্নতায়। যেভাবে তিনি সামাজিক সমস্যার গভীরে অবগাহন করেছেন, সেটাকে আমাদের সেইভাবে দেখতে হবে। একটু কথা আনন্দমঠ সম্পর্কে না বললে বোধহয় আমার কথার অঙ্গহানি হবে, সেই জন্যই বলছি। আনন্দমঠটা আরেকবার পড়ে দেখলে যে কথা স্বপনবাবু বলছিলেন, খুব বেশি ব্যবহার বা অপব্যবহার হচ্ছে বঙ্কিমে। কেন না, নেড়ে শব্দটা বারবার করে এসেছে এবং সেখানে বলতে চাওয়া হয়েছে ইংরেজ রাজ্যে প্রতিষ্ঠিত হইয়াছে, চল নেড়েদের ঘর পুরাইয়া আছে। লিখছেন বঙ্কিম। তা এখন প্রশ্নটা হচ্ছে, যে মানুষ একই নিঃশ্বাসে হাসিম শেখ আর লামা কৈবর্তকে আবিষ্কার করেছেন, সেই মানুষ নেড়েদের ঘর পোড়াতে যাওয়ার কথা কি করে বলে? বঙ্কিমের এখানটাই হচ্ছে কন্ট্রাডিকশন, এখানেই তার দ্বৈততা। এই দ্বৈততাটা আমাদের বুঝতে হবে। সমালোচকেরা এদিকেও আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সত্যি সত্যি কি বঙ্কিম এ কথাটা বলতে চেয়েছেন না? যে আপোষ সাম্যের পুনঃপ্রকাশের ক্ষেত্রে তিনি করেছিলেন, সেই আপোষ আবার চাকরি জীবনে নিজে টিকে থাকার জন্য ইংরেজ শব্দের জায়গায় নেড়ে কথাটা লিখে দেননি তো? এই তর্ক বিতর্ক কিন্তু সামনে এসছে। আমরা সেই তর্ক বিতর্কটাকে পাশে রাখবো, সেটা নিয়ে আমাদের বেশি নাড়াচাড়ার দরকার নেই। স্বপনবাবু ঠিকই বলেছেন। আমরা বরং একথা বলি যে আমাদের কাছে জাতীয়তার উদ্গাতা হিসাবে বঙ্কিমের মহত্ব এটাই যে বঙ্কিমের বন্দে মাতরম ধ্বনিকে কণ্ঠে নিয়ে আমার দেশের শত সহস্র দামাল ছেলেরা তারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। বন্দে মাতরম যেভাবে উচ্চারিত হয় আজকাল আমরা আতঙ্কিত হই। বন্দে মাতরম, বন্দে মাতরম, মা তোমাকে আমি বন্দনা করি। তাহলে মা তোমাকে আমি বন্দনা করি, এই যে মাতৃরূপে দেশমাতৃকার যে কল্পনার রূপ যেটা বঙ্কিম আমাদের দিয়েছেন, তা দেশপ্রেমের অন্য নাম। আমরা বঙ্কিমকে সেই দেশপ্রেমিক হিসেবে আমরা দেখছি।
ধর্মচিন্তার ক্ষেত্রে আমরা বরং কথা বলি যে বঙ্কিম কতটা হিন্দু ছিলেন খুব তর্কে, কিন্তু বঙ্কিমের লেখাগুলো পড়লে আমরা দেখি যে সেখানে বুদ্ধ, যিশু এবং রুশো, বঙ্কিম পশ্চিমী না পূর্বে এ নিয়ে ঝগড়া আছে, কিন্তু বঙ্কিমের চিন্তায় রুশোর প্রভাব সব থেকে বেশি। রুশো ফরাসি বিপ্লবের অন্যতম তাত্ত্বিক, যার কণ্ঠে প্রথম উচ্চারিত হয়েছিল সাম্য, মৈত্রী, সৌভ্রাতৃত্বের ধ্বনি। আর বঙ্কিম কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? J.S. মিল, জন স্টুয়ার্ট মিল। মিলের বিখ্যাত বই, আস্তে আস্তে অনন্যা বলছিল, অনন্যার কাছেও আমাদের শেখার আছে, যে সেই যুগে দাঁড়িয়ে মেয়েদের সম্পর্কে যা লিখেছেন বঙ্কিম, এটা তো ভাবা যায় না। সেই ভাবনাটা কোত্থেকে পেলেন? J.S. মিলের সাবজেকশন অফ উইমেন, J.S. মিলের বিখ্যাত গ্রন্থ, বিশ্ববিখ্যাত গ্রন্থ সাবজেকশন অফ উইমেন থেকে তিনি প্রেরণা পেয়েছেন। তাই নারী মুক্তির বাণী সেইভাবে না হলেও, আমি আবার বঙ্কিমের সমালোচনা করছি, সেইভাবে না হলেও এই যুগে তার কণ্ঠে প্রথম উচ্চারিত হয়েছে। যিশুর কথা কেন তিনি বারবার বলছেন? যিশুর কথা বলছেন যেভাবে কৃতদাসদের ক্রুসিফাই করা হতো, যেভাবে কৃতদাসদের ক্রুসিফাই করা হতো, সেইটা তিনি যিশুর ক্রুসিফিকেশনের মধ্যে দিয়ে তিনি দেখার চেষ্টা করেছেন। বুদ্ধের যে নিম্নবর্গের মানুষের প্রতি যে দরদ, সেটা বঙ্কিমের লেখায় প্রতিভাত হয়েছে। অতএব এই দিক থেকে আমরা বলতে পারি যে একটা দিক নয়, নানা দিক থেকে বঙ্কিম আধুনিক সাহিত্যের ভগীরথ হিসেবে আমাদের সামনে হাজির হয়েছিলেন। আমরা তাকে সাহিত্য সম্রাট দেখব, আমরা তাকে সমাজকর্মী দেখব, আমরা তাকে স্বাধীনতার অগ্রদূত দেখব। এভাবেই বঙ্কিমের মূল্যায়ন করতে হবে। সামগ্রিক বিচারে রবীন্দ্রনাথ যা বলে গেছেন তার আর পর নেই, তারপরে আমাদের আর কিছু বলার নেই। সেই কথাটা দিয়ে আমি আমার কথা শেষ করব। রবীন্দ্রনাথ লিখেছেন, কোথায় গেল সেই অন্ধকার, সেই একাকার, সেই শক্তি? কোথা হইতে আসিল এত আলো, এত আশা, এত সঙ্গীত, এত বৈচিত্র্য? কত কাব্য, নাটক, উপন্যাস, কত প্রবন্ধ, কত সমালোচনা, কত মাসিক পত্র, কত সংবাদপত্র বঙ্গভূমিকে জাগ্রত প্রভাত কলরবে মুখরিত করিয়া তুলিল। বঙ্গভাষা সহসা বাল্যকাল হইতে যৌবনে উপনীত হইল। এই যে রবীন্দ্র মূল্যায়ন বঙ্কিমের, অনুজ কবি হিসেবে অগ্রজের যে মূল্যায়ন রবীন্দ্রনাথ যা করেছেন, সেটাকেই আমরা চিরধার্য করি। বঙ্কিমের প্রতি আর একবার আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করে আমার কথা এখানেই শেষ করি। ধন্যবাদ। আমি আমার নাগরিকে বলছিলাম যে সিনেরা ধন্যবাদ। আজকের আলোচক বিষয়ে আলোচনা হয়, অনেক বিষয়ে আমরা আলোচনা করি। তো হঠাৎ একদিন আলোচনা হচ্ছিল এইসব নিয়ে। সেদিন কথায় কথা ওঠে, বলে বিভিন্ন রকম গল্প গুজব হয়, এই যে পত্রিকা নিয়ে সাহিত্য আলোচনা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে একদিন হঠাৎ এরকম কথায় কথা উঠে আসলো। তখন বললাম যে আপনার তো অনেক বয়স হচ্ছে, বর্তমান সময়ে আমরা ইন্টারনেটের যুগে বাস করছি। সবাই কিন্তু নেটে সার্চ করে সব কিছু দেখতে চায়, মানে সব কিছু যেন মানে আজকের যুগে ডিজিটাল হয়ে গেছে। সব কিছু যুগের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারলে সবাই কিন্তু পিছিয়ে যাবে। ইতিহাস তার সাক্ষী। আমরা জানি যে HMT ঘড়ি, নোকিয়া যে মোবাইল, বড় বড় কোম্পানি কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি, তাই তারা কিন্তু তাদের অস্তিত্ব বর্তমান যুগে হারিয়েছে। তো আমি বললাম যে আপনার এই যে এত প্রতিভা, এত সাহিত্য সৃষ্টি করছেন, তাহলে বর্তমান যুগে প্রিন্ট এডিশন, প্রিন্ট তো থাকবেই,
এমন হবে, আমাদের মধ্যে এখানে অনেক কবি সাহিত্যিক আছে যাদের দেখা যাচ্ছে 200, 500, 1000 কপি বই, কার কাছে আছে নিজের কাছেই দেখা যাচ্ছে মূল কপিটা নেই। তাহলে কোথায় খুঁজে পাবে মানুষ? আমরা থাকবো না এক সময়, আমাদের মধ্যে যারা আছি, যারা বয়স হয়ে যাচ্ছে, প্রায় জীবনের শেষ লগ্নে চলে এসেছেন, একেবারে শেষ অধ্যায়ে, তখন আপনাদের লেখা বই কোথায় খুঁজে পাবো? এখন শ্যামাপ্রসাদ বাবুকে আমরা খুঁজে পাচ্ছি, শ্যামাপ্রসাদ বাবুকে ফোন করছি, আপনার ওই বইটা ভালো লেগেছে আমি পড়ব। আগামী দিনে আমরা কোথায় খুঁজে পাবো? যখন আমাদের মধ্যেই যারা বয়স হয়েছে, তারা থাকবো না, তারা কোথায় খুঁজে পাবো আমাদের এই যে তাদের বই? কিন্তু যারা বিভিন্ন পত্রিকা করছি, বিভিন্ন বই, তাহলে সেইগুলোকে সংরক্ষণ করার প্রয়োজন আছে। আমি আপনাদের মূল্যবান লেখা এমন একটা বই আমার কাছে এরকম এসছে যে তিনি বই ছাপিয়েছেন, নাম করেই বলছি, ডক্টর মদন চন্দ্র করণ, উনি বঙ্গবাসী কলেজের বাংলার বিভাগের প্রধান। তিনি বলছেন, আমি যে বইগুলো ছাপিয়েছিলাম, যে অরিজিনাল যে কপি আমার খুব প্রয়োজন, কিন্তু আমার কাছে একটা অরিজিনাল বই মানে কপি একটা পর্যন্ত নেই। কার কাছে আছে, আমি কার কাছে খুঁজব? আজকে যদি সেটা ইন্টারনেটে ওয়েবসাইটে যদি থাকে, তাহলে নিমিষেই কিন্তু হাতে মুঠোফোন আছে, আমরা কিন্তু দেখে নিতে পারি। আজকে শ্যামাপ্রসাদ বাবুকে আমি জানবো, শ্যামাপ্রসাদ বাবুর উপরে একটা ভালো কাজ হবে তাকে দিয়ে। আমার ইচ্ছা হচ্ছে আমি শ্যামাপ্রসাদ বাবুকে নিয়ে বই করবো, তাকে জানতে চাই। শ্যামাপ্রসাদ বাবুর সমস্ত সাহিত্য সৃষ্টি কিন্তু আমার কাছে নেই। তাহলে কি হচ্ছে, আমি যদি শ্যামাপ্রসাদ বাবুর এই যে www.শ্যামাপ্রসাদ.in এখানে যদি ক্লিক করি, তার কর্মজীবন, তার সাহিত্য জীবন, তার তিনি যত সাহিত্য সৃষ্টি করেছেন, তার যে তিতলি পত্রিকা থেকে শুরু করে সব কিছু, তার ফ্যামিলি, সব কিছু কিন্তু এতে পাওয়া যাবে। তাহলে আজকে দেখা যাচ্ছে যে যখন শ্যামাপ্রসাদ বাবু না থাকছেন, তবুও কিন্তু আমরা এক ক্লিকেই ইন্টারনেটের দৌলতে আমরা শ্যামাপ্রসাদ বাবু পুরো বিষয়টা তাতে সম্পূর্ণ করে ফেলতে পারছি, জেনে ফেলতে পারছি। ওই জন্য বর্তমান সময়ে আমি অনুরোধ করব, আপনাদের অমূল্য যে সাহিত্য সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য, এবং আপনার যারা অনুগামী আছে, যারা পাঠক আছে, তাদেরকে আপনার লেখা থেকে, যাতে তারা আপনার লেখা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য যারা লেখক, আমি সবাই যে সমানভাবে খ্যাতি অর্জন করেছে তা নয়, কিন্তু যাদের সাহিত্যের প্রতি ভালোবাসা আছে বর্তমান সময়ে, তাদের কাছে আমার পরামর্শ যে অন্তত আপনারা নিজের নামে একটা ওয়েবসাইট করে রাখবেন। আজ না হোক, কাল না হোক, কিন্তু চিন্তায় রাখবেন যে আমাকে একটা ওয়েবসাইট করতে হবে। ওয়েবসাইটটা করলে আপনি থাকবেন না, কিন্তু যুগ যুগ ধরে আপনি ইন্টারনেটে, ডিজিটালে আপনি বেঁচে থাকবেন। তাই নিজের যে, আর যারা জেলা থেকে সাহিত্য রচনা করেন, কলকাতার বুকে যারা আছে, তাদের অনেক সোর্স আছে, অনেক মিডিয়া, অনেক পত্র পত্রিকা, তাদের অনেক সোর্স আছে, তারা কিন্তু খুব সহজেই মিডিয়া অ্যাক্সেসটা পায়। কিন্তু আমাদের জেলাতে, যারা জেলায় আমরা বাস করি, সেই সমস্ত কবি সাহিত্যিক যারা আছেন, তাদের অনেক প্রতিভা আছে। দেখা যাচ্ছে কলকাতা বেস্ট যারা সাহিত্যিক আছে, তাদেরকেও ছাপিয়ে যেতে পারে, কিন্তু মিডিয়ার মানে তাদের প্রতি যে অবহেলা, বা মেইন স্ট্রিম মিডিয়াও সেভাবে তাদেরকে প্রচারে আনে না, তাহলে তাদেরকেও কিন্তু নিজের ওয়েবসাইটটাকে যদি তারা ডেভেলপ করে, নিজের ওয়েবসাইট যদি তাদের নিজস্ব থাকে, কেউ পত্রিকা পরিচালনা করে, পত্রিকার নামে থাকতে পারে, নিজের নামও থাকবে। এখন বেশিরভাগ কবি সাহিত্যিক নিজেরা সাহিত্য রচনা করছেন, তার মধ্যে কেউ কেউ পত্রিকাও পরিচালনা করেন। তাদের সেই নিজের ওয়েবসাইটে নিজের পত্রিকার যে ম্যাগাজিন, সেটাও আপনারা রাখতে পারেন। আপনারা যদি মনে করেন যে ম্যাগাজিনটা তাহলে তো খুব সহজেই করে ফেলবে, আমাদের পত্রিকা বিক্রি হবে না, কিন্তু আপনারা সাবস্ক্রিপশন করতে পারেন, যে টাকা পে করবে,
তবে তারা করতে পারবে, অনেক রকম অপশন আছে। আপনারা এই যে আজকে মনে হয় জেলা স্তরে খুব কম কবি সাহিত্যিক আছে যাদের নিজস্ব ওয়েবসাইট আছে, যাদের নিজস্ব কোনো ওয়েবসাইট আছে, খুব কম আমরা দেখেছি। কারণ এই চিন্তা ভাবনাতেই এটা আসে না যে আমাকে একটা ওয়েবসাইট করতে হবে। কিন্তু শ্যামাপ্রসাদ বাবু যুগের সঙ্গে কিন্তু তাল মিলিয়ে সেটা নিজেকে করে দেখিয়ে দিয়েছে যে না, এটা করার প্রয়োজন আছে। বয়স হচ্ছে, আজকে ছেলেরা আছে, অনেকের সঙ্গেই হয়তো ছেলেদের যোগাযোগ আছে, অনেকের সঙ্গেই নেই। তারা কিভাবে শ্যামাপ্রসাদ বাবুর লেখা জানবে, পড়বে? সবার কাছে তো সব বই নেই। আজকে আগামী দিনে শ্যামাপ্রসাদ বাবুর বিভিন্ন বইপত্র সেগুলো ওয়েবসাইটে ধীরে ধীরে আসবে। আপনারা শ্যামাপ্রসাদ বাবুর সাহিত্য সম্পর্কে জানতে পারবেন। তা আজকে সেই ওয়েবসাইট উদ্বোধন হবে এবং সেই ওয়েবসাইটের উদ্বোধন আজকে শ্যামাপ্রসাদ বাবু যাকে দিয়ে উনি উদ্বোধন করাতে চান তিনি তার নামটা প্রস্তাব করবেন এবং সেখানে এই ল্যাপটপ আছে এবং এই ল্যাপটপ থেকে সেই ওয়েবসাইটের শুভ উদ্বোধনটা হবে। এবং একটা কথা তার আগে বলে রাখি যে আপনাদের একটা মানে এটা সবাইকে আমি কম বেশি সবাইকে আমি চিনি, অনেকের সঙ্গে এখনো কথা হয়নি, অনেকের সাথে কথা হবে। তো আমি বলতে চাইছি যে এখানে খুব খোলা মনে বলছি আর কি, যে এই ওয়েবসাইট উদ্বোধন করতে যাদের একটা ধারণা আছে, একটা টাইমে আমরা যখন সিআরটি মনিটরের যুগ, সেই সময় একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদের স্টিল নিউজ সেই সময় এসেছিল, সিআরটি মনিটর বড়, সেই সময় বুঝতেই পারছেন কিরকম একটা ওয়েবসাইট মানে বড় ব্যাপার। তখন একটা ওয়েবসাইট ডিজাইন করতে তখন যাদবপুর বেস্ট কোনো কোম্পানির সাথে করেছিলাম, 50,000 70,000 টাকা করে সেই সময় নিত। কিন্তু এখন সেই ওয়েবসাইটের মানে এখন এত ডিজাইনার হয়ে গেছে যুগের সঙ্গে, খুব মানে সস্তায় এই ওয়েবসাইটগুলো এখন ডিজাইন করা যাচ্ছে। ডোমেন একটা কিনতে হয়, ডোমেনের যে চার্জ 1,000 টাকার মতোই, 850 1,000 টাকার মতো লাগে। মোট 5,000 টাকা খরচ করলে এরকম একটা ওয়েবসাইট হয়ে যায় এবং সারা জীবন থাকবে। বছরে আপনার 850 কি 1,000 টাকা করে, ম্যাক্সিমাম 1,000 টাকা করে বছরে খরচ, তারপরে আর কোনো খরচ নেই। 5,000 টাকার মধ্যে এইরকম ওয়েবসাইট হয়ে যায়। তাহলে আজকে উদ্বোধন করবেন কে? সবার হাতে মোবাইল আছে। আমরা হালিমকে প্রথম দিন থেকে সাংবাদিক হিসেবে সবাই জানি, কিন্তু দুটো কথা আজকে বলতেই হবে। ও আজকে এইখানে দাঁড়িয়ে ওকে প্রথমে আমি বলতে বললাম এই কথাগুলো এই কারণে, এটার প্রয়োজনীয়তা বলতে গিয়ে কলকাতার কথা তুললো, যে যারা যে ধরনের মানে যে সমস্ত লেখক কলকাতায় রয়েছেন তাদের কাছে এই সুবিধাটা অনেকটাই আমাদের গঞ্জের লেখকদের থেকে এগিয়ে। এই মানুষটি আমি আজকে বলতে চাইছি এ কারণে, একটা কথা হালিমকে একটু বলবো, ও বলে দিয়েছে একটা কথা যে যারা শেষ সময়ে চলে এসেছে, উনি শেষ সময়ে আসেননি, উনি এখন অনেক সময় থাকবেন। এমনিতেই মানুষটা কথা প্রসঙ্গে বলেছে উনি এখনো 20 বছর বাঁচবেন। সেটা আমাদের আশীর্বাদ সব সময় থাকবে যে উনি 100 বছর বাঁচুন। কিন্তু মানুষের, আমি ওই অর্থে বলেছি যে মানুষের জীবনে একটা অধ্যায় আসে, সেই অধ্যায়ে আজকের দিনে দাঁড়িয়ে 15-16টা নাটক যার আকাশবাণী সম্প্রচার করেছে, যার 50-এর উপরে গান এবং এর বিশিষ্ট গীতিকার গায়করা গেয়েছে। আমি তো নদিয়ার কথা বাদ দেবো, এবার বাংলায় আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারা যাবে না এই যে শ্যামাপ্রসাদ এবং সেই সবচেয়ে বড় কাজটা কিন্তু আপনি করেছেন। সেটা হচ্ছে 500 পেজের উপরে একটা 600 পাতার একটা বই একটা শ্যামাপ্রসাদ বাবুকে নিয়ে তৈরি হয়েছে। সেটা একটা প্রকাশ পেয়েছে, এটা একটা বড় কাজ। তুমি যেমন এবং সেটা আপনি যদি না থাকলে সেটা কিন্তু সম্ভব হতো না। এত কিছু তার যে মানে লেখা আর তার যে সাহিত্য প্রতিভা, সেটা কিন্তু সেই বইটা থেকে কিন্তু অনেক কিছু জানার সুযোগ করে দেওয়া হয়েছে শ্যামাপ্রসাদ বাবুর মাধ্যমে। আমি বলেছি মাস্টারমশাই উদ্বোধনটা হয়ে যাক, মাস্টারমশাই দুটো এখন এটার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আজকের অন্যতম আলোচক তথা এই ওয়েবসাইটের উদ্বোধন মদন, তাকে একটু দেখিয়ে দিতে হবে। সবার কাছে একটু মোবাইল আছে, রিকোয়েস্ট করবো সবাই এই স্মরণীয় মুহূর্তটাকে যাদের কাছে মোবাইল আছে একটু ধরে রাখবেন।
হ্যাঁ এই তো এইবার ধরেই থাকবে না এই জন্য অপরিস্থিতি আরো ভালো লাগে যেটা আমরা প্রেফারেন্স বলি আর ঠিক আছে। আমি শুধু দুটো কথা বলি, কোনো বক্তৃতা নয়। প্রথম হচ্ছে যে এই ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের গৌরব আমাকে দেওয়ার জন্য আমি একাধারে শ্যামাপ্রসাদ বাবু, আমাদের হালিম ভাই এবং সংশ্লিষ্ট সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার দ্বিতীয় কথা হলো আমার দ্বিতীয় কথাটা হচ্ছে আজকের নেট দুনিয়া এতটাই বিস্তৃত যে আপনার যে কোনো ডকুমেন্ট বলুন, বক্তৃতা বলুন বা যে কোনো উপস্থাপনা যদি নেটে আপলোড করা থাকে তাহলে আপনার নাম দিয়ে ক্লিক করলেই অটোমেটিক্যালি গুগলে এটা আপনার চোখের সামনে এসে যাবে। আমি খুব ছোট মানুষ, কিন্তু আপনারা আমার নাম দিয়ে ক্লিক করে পরীক্ষামূলকভাবে দেখতে পারেন, 10-12 কথা সবসময়ই আসে। তো কিন্তু তা সত্ত্বেও যখন কারো নিজের নামে একটা ওয়েবসাইট তৈরি হয় তখন এই সমস্ত বিষয়গুলোকে গুছিয়ে এক জায়গায় করে নিজের মন মতো করে যেভাবে প্রেজেন্ট করা যায় তাতে যারা ভিউয়ার তারা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ পিকচার পেতে পারে, যেটা কিন্তু আমি নিজের কথা দিয়ে বলছি, আত্মপ্রচার ভাববেন না। এই যে 10-15 পাতায় আপনারা যেটা পাচ্ছেন সেটা হয়তো আপনি এখনই করলে 10-15 পাতা হবে না, কিন্তু আমার এই 10-15 পাতাকে আপনি সহজে গুছিয়ে নিতে পারবেন, আমি বুঝতে পারবো। এবং অবাক কাণ্ড হচ্ছে, আমি জানি না আমার সম্পর্কে তথ্য, সেটা কিন্তু আমি আমার নাম থেকে নেট থেকে পেয়ে যাই। সে একটা কথা, আমার একটা বই পৃথিবীর কোন দেশের কোন লাইব্রেরিতে আছে আমার জানা সম্ভব নয়, পাবলিশার কার কাছে বিক্রি করেছে কি করে, কিন্তু আমার নাম দিয়ে ক্লিক করলে এক্ষুনি দেখা যাবে যে পৃথিবীর এই এই দেশগুলোর যে লাইব্রেরি, সব লাইব্রেরি এখন ক্যাটালগ হচ্ছে অনলাইন। তো সেই জন্য বলছি যে আমাদেরও আত্মসন্তুষ্টির জায়গা নেই। হালিম ভাই যেটা বলেছেন যে কারো সম্পর্কে তথ্য যদি আমরা কেউ গুছিয়ে রাখতে চাই, তার নিজের প্রয়োজনকে যেমন শুদ্ধ করবে তেমনি সমাজের আর 5 জনের প্রয়োজনকেও সেটা করবে। অতএব আমরা এই ব্যাপারটা নিয়ে একটু নতুনভাবে ভাবতে পারি।
অনেক কিছু করা যায়, আমরা জানি না বলে করতে পারি না, অনেক কিছু নিয়ে আমরা ভাবি না বলে এগোতে পারি না। অতএব আমরা ভাবতে পারি যে শ্যামাপ্রসাদ দার দেখানো পথ, সেই পথে আমরাও আস্তে আস্তে হাঁটার চেষ্টা করি। এখন নান্য পন্থা বিদ্যতে অয়নায়, নেট আমার ভালো লাগতে পারে, না লাগতে পারে, কিন্তু একে বাদ দিয়ে এখন আমাদের জীবন আছে। এই জায়গাটা আমাদের মনে রাখতে বলছি। সবাইকে ধন্যবাদ, আর একবার কৃতজ্ঞতা জানাই। আরো একবার কৃতজ্ঞতা জানাই ডক্টর দেবনারায়ণ মহাশয়কে, এবং অবশ্যই কৃতজ্ঞতা থাকবে অন্যতম ব্যবস্থাপক হালিম মণ্ডলকে। এবার যার ওয়েবসাইট আজকে উদ্বোধন হলো, আমরা তার থেকে সংক্ষেপে কিছু তার অনুভবের কথা আজকে শুনতে চাই। প্রথমে ভালো লাগার কথা বলি যে এত যতজনকে আমরা নিমন্ত্রণ করেছি প্রত্যেকজন এই অনুষ্ঠানে এসেছেন, এটা আমার একটা খুব বড় প্রাপ্তি। আর একটা আমার কথা বলতেই হবে যে আমি আমার পাশে যেরকম নীলাদ্রির মতো বন্ধু পেয়েছি অনেক, যারা আমাকে সাপোর্ট করেছে, তিনি পাশে পেয়েছি একটা অসাধারণ পরিবার, যে পরিবারটা না থাকলে আমি একটু এগোতে পারতাম না। আমার স্ত্রী 50 বছর ধরে আমাকে সাপোর্ট করে এসছে, এগিয়ে দিয়ে এসছে, সবসময় কোনোদিন পিছিয়ে যাওয়ার কথা বলেনি, এগিয়ে দিয়ে এসছে। আর ছেলেরা আমার কোন দিকটা অসুবিধে তারা যেন মুখস্থ করে রেখেছে। কিছুদিন আগে, বছর খানেক আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, এবং হয়তো এমন হয়েছিল যে আমি আর হয়তো বেশি দিন বাঁচবো না, এরকম হয়েছিল। বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছি, চলতে পারি না, লড়তে পারি না, সব কথা মনে করতে পারি না। আমার পার্কিনসন একটা রোগ হয়েছে, এবং সেই রোগটা তখন প্রকট আকার ধারণ করেছে। সেই সময়ে দেখেছি যে আমার ছেলেরা আমার কাছে কীভাবে থেকেছে, আমার আবেগ এসে যাচ্ছে যে এটা আমার প্রাপ্তি। এবার একটা ভালো না লাগার দিক, সেটা হচ্ছে যে আমি সব কিছু লিখেছি কিন্তু শিশু সাহিত্যিক হয়ে বসে আছি। অনেক কিছু লিখেছি কিন্তু আমার পরিচয় আমি শিশু সাহিত্যিক। এইটা যেমন একটা ভালো লাগার জায়গা, আমি শিশু সাহিত্য রচনা করতে ভালোবাসি, কিন্তু যে নীলাদ্রি বলল যে 630 পাতার একটা বই ও আমাকে নিয়ে করেছে, তাতে আমার অর্ধেকটাও ধরতে পারেনি। আমার অর্ধেকটা লেখাও সেখানে ধরা পড়েনি। সেখানে আমার প্রবন্ধ আছে, আমার গল্প আছে, ছোটদের গল্প আছে, বড়দের গল্প আছে, বড়দের প্রবন্ধ আছে, কবিতা আছে, ছোটদের জন্য লেখা আছে, নাটক আছে, গান আছে, এবং কোনোটারই ভলিউম কম না। কারণ আমি 50টা বছর ধরে এই কাজটা করছি, তার ভলিউমটা কম হওয়ার কথা না। গ্রামে পড়ে আছি, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। যে কাজটা করলে যে ঘটনার সঙ্গে চললে আমি এগোতে পারবো, সেই ঘটনায় মিশতে পারি না। হয়তো সেই ঘটনায় মিশতে আমি আরো এগিয়ে যেতে পারতাম, আমি সেটা করতে পারবো না। মানে সুবিধাবাদী যেটা, সেটা আমি পারিনি বলতে, যে এই সুবিধাবাদে আমি থাকলে আমার উন্নতি হবে। আমার নীলাদ্রি বলেছে যে আমার প্রায় 12 থেকে 15টা নাটক আকাশবাণীর মতো সংস্থায় হয়েছে। সেই আকাশবাণী থেকে আমি দিল্লি গিয়ে নাটকের পুরস্কার নিয়ে এসেছি। আমার আকাশবাণী থেকে গান, কিছুদিন আগে একটা আমার সঙ্গীত আরেকটা হয়েছে 30 মিনিটের প্রোগ্রাম, যেটা আমাকে প্রচুর সুনাম দিয়েছে। কল্যাণ সেন বরাটের মতো মানুষ যেটা পরিচালনা করেছে। তারপরে কয়েকদিন এই পুজোতে হৈমন্তী শুক্লা আমার একটা গান গাইবেন পুজোতে। সুতরাং আমার এগিয়ে চলেইছি আমি, কিন্তু হয়ে আছি সেই শিশু সাহিত্য। এইটা হচ্ছে আমার একটা ভালো না লাগার দিক। আজকালকার পাঠক যারা, যখন আমি খুব বেশি পত্রিকায় লিখতাম, এবং পত্রিকায় বর্তমান, গণশক্তি, অনেকগুলো পত্রিকায় লেখা হতো ছোটদের ছড়া কবিতা। এখন সেসব বিভাগ উঠে গেছে, তাই এখনকার ছেলেমেয়েরা আমার লেখা জানতে পারে না। যারা ফেসবুক ঘাটে তারা জানে। এই যে তিলক আর মধুমিতা এখানে আছে, ওরা আমার কবিতা ফেসবুকে পেয়ে যাচ্ছে, কিন্তু ওদের যারা নাতি নাতনি তারা কোথায় পাবে আমার কবিতা? যার জন্যে এই ভাবনার জন্য আমি দিনই আমার বড় ছেলের কাছে,
ও দীর্ঘদিন ধরে আমাকে বলছে স্বরাজ যে তুমি এটা করো, তুমি এটা করো। ওই যোগাযোগ করে হালিমের নাম বলেছে, ওই এগিয়ে গেছে এবং আমার সমস্ত লেখালেখি কম্পিউটারে ওই পুট করে, আমি কিছুই করি না। তাই আজকে এই দিনে আমি সকলকে পেয়ে খুব ভালো লাগছে এবং ওয়েবসাইটটা সেই কাজে লাগবে, কারণ এই ওয়েবসাইট ছাড়াও আমাদের দেবুবাবু যেমন বললেন যে নিজের ওয়েবসাইট ছাড়াও নেটে নাম আছে, আমারও নিজের ওয়েবসাইট ছাড়াও নেটে নাম আছে। সেখানে বাংলাদেশের নেটেতে আমার 3-4টে বই আছে, সেখানে খুঁজলে মিলবে। ইউটিউবে গিয়ে আমার নাম দিয়ে সার্চ করলে অনেক কবিতা মিলবে, অনেক আবৃত্তি মিলবে। ইউটিউবে গেলে শ্যামাপ্রসাদ ঘোষ লিখলেই অনেক আবৃত্তি পাওয়া যাবে। এমনকি আমার নাতনি শায়েরি, যাকে আমি একটু 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 করে গড়ে তুলেছি এবং সে আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে এই বয়সে, একটা আবৃত্তি কবিতা তাকে বুঝিয়ে দিতে হয় না, একটা আবৃত্তি কবিতা তাকে বুঝিয়ে দিতে হয় না যে এইভাবে কর, ও নিজেই করে। এবার আমার সামনে করে, একবার দুবার করে নেয়, নিয়ে করে। তাই ও আমাদের এই পশ্চিমবাংলার যারা যারা ছড়া কবিতা লেখে কবি, সবার কবিতাও আবৃত্তি করেছে। জয় গোস্বামী থেকে আরম্ভ করে, সুবোধ সরকার থেকে আরম্ভ করে, যেগুলো ফেসবুকে পোস্ট করা হয়েছে প্রায় 3-4 হাজার করে ভিউয়ার হয়েছে। তো এইরকম যে আগামী যে শারীরিক বাদ দিয়ে যে প্রজন্ম, সেই প্রজন্মের কাছে যদি আমি থাকতে পারি, এই ওয়েবসাইট যদি কাজে লাগে, এটাই আমার কৃতজ্ঞ। এবং একটা অনুরোধ আমি সবাইকে বলবো, এখানে যারা চর্চা করছে তারা সবাই একটা করে ওয়েবসাইট করবেন, এমন কিছু সমস্যা নেই। হালিম করে দেবে, হালিমকে ডাকলে সে বাড়িতে গিয়েই করে দেবে। খরচ তো মাত্র এই একবার হচ্ছে 5,000 টাকা, তারপর তো 1,000 টাকা করে। যারা আবৃত্তি করে তোমরাও ওয়েবসাইট করবে, তোমাদের আবৃত্তিগুলো থেকে যাবে চিরকাল, চিরকাল থেকে যাবে। তো খরচ তো কিছু নেই, কিন্তু থেকে যাবে। অবশ্য তোমাদের আবৃত্তি অন্যদের ওয়েবসাইটে থেকে যাবে, আমার ওয়েবসাইটেও তোমাদের কবিতা ছড়া কবিতা থাকবে, তোমাদের সেখানে লোড করা আছে, তোমাদের কবিতা বলাও লোড করা আছে। তা সেগুলো হবে। আমি আর সময় নেবো না, আমার অনেক সব আছে, তাদের আজকে কবিতা গান সব শুনবো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আলিমকে ধন্যবাদ, বিরান্তিকে ধন্যবাদ যে আমাকে নিয়ে অনেক বড় একটা কাজ করেছে এবং আমাকে উপরে তুলতে পারলে যেন খুশি হয়। মানে অপরে যদি আমাকে নামাতে চায়, ও রেগে যায়। আর এই নামানো ওঠানো থাকবেই, সবাই সব কাজটা ভালো মনে নিতে পারে না। আমাকে তাই ভালোটাও নিতে হবে, মন্দটাও নিতে হবে, নিয়েই চলতে হবে। সেই জন্য কেউ আমাকে মন্দ বললো, আমার কথা বললো না, আমাকে একটা পুরস্কার দিল না, সে আমার ক্ষতি হয়ে গেল, এইরকম ভাবনা নিয়ে চললে হবে না। এই উদারতা নিয়েই চলতে হবে। সকল আক্ষেপ করবেন না। দম্ভিত সমাজে শৃঙ্খলাবন্দী, অসহায়া, নিশ্চুপ নারীর মুখে এনে দিয়েছেন প্রতিবাদী ভাষা। কে সেই মানুষ? কে শুদ্ধ স্থবির সমাজকে বারবার ধিক্কার জানিয়েছেন? কে অচেতনে চেতন করার লক্ষ্যে দৃঢ় শপথ গ্রহণ করেছেন আর অধার্মিকে হেরেছেন কঠিন কঠোর কুঠার? কে সেই মানুষ? কে ভারতবর্ষকে মায়ের আসনে বসিয়ে পরম শ্রদ্ধায় দেশপ্রেমের বন্দনা করেছেন? কে তামাম ভারতবর্ষে নবজাগরণের জোয়ার এনেছেন? কে বাংলা উপন্যাসের ভগীরথ? কার ললিতে কঠোরে সিক্ত হৃদয় ঘন মেঘের আড়াল ছিন্ন করে কার জ্যোতি উদ্ভাসিত হয়? আহা, সেই জ্যোতির আলোকে উদ্বেল হয়ে আমার হৃদয়ের উৎস থেকে উচ্চারিত হয়, হে মানুষ, তুমি তো ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সম্পাদক, সাংবাদিক, কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তুমিই তো মানবতার প্রত্যয়ী ঋষি, আমার অনুপ্রেরণা, আমার উজ্জীবন, আমার পরাণ মাঝি, আমার পথ প্রদর্শক, আমার ধন্যবাদ কবি নবকুমার সরকারকে। এবার বিকাশ মৈত্র, বাংলা ব্যাকরণ এবং হাতের লেখা নিয়ে আমরা সবাই